এই জিনিসটা স্যার একটু বলি। এই জিনিসটা ক্লাবিং ফুট, এই যে দেখতে পাচ্ছেন নেলগুলো কি হয়েছে, স্পঞ্জি হয়ে আছে, অর্থাৎ খুলে গেছে। নেল এবং আমাদের যে ফিঙ্গার আছে, টিপ অফ দ্য ফিঙ্গার, সেগুলো মনে হচ্ছে একটা সেপারেট হয়ে আছে, দেখতে পাচ্ছেন নেলগুলো। তো এই ফোলাটা হচ্ছে আমাদের ফিঙ্গার অফ ক্লাবিং আর ক্লাবিং ফুট, দুটোর মধ্যে যেটা হয় একটা বলেন। তো এটা বিভিন্ন রোগের কারণে এটা আমরা দেখতে পাবো। যখন আমরা দেখছি এই ক্লাবিং ফুট আছে, তখন অনেকগুলো আমাদের পেটের সমস্যার জন্য, পেটের রোগের জন্য এই জিনিসটা হয়। আরও আছে কিছু লাংসের প্রবলেম আছে এবং কিছু আমাদের হার্টের প্রবলেম আছে, সেগুলোর জন্য আমরা কিন্তু ক্লাবিং ফুট দেখতে পাই। কয়েকটা টেস্ট আছে, যে এত প্রথমেই আপনার টেবিলের সামনে হাতটা দেখতে বলবেন, দেখবেন স্পঞ্জি ফুট আছে, তখন বুঝে যাবেন এটা ক্লাবিং ফুট আছে। তো দেখায় এটা স্যার একটা টেস্ট, যেটা টেস্টের নাম হচ্ছে আপনার স্কার্ম রথ সাইন। যদি এটা আমাদের ইয়ে থাকে, এটা দেখতে পাচ্ছেন আমার মাউসের কাছে, যদি নর্মাল থাকে তাহলে দেখবেন দুটো আঙুলকে বাম এবং রাইট যদি আমরা পাশাপাশি রাখি, সেটা গ্যাপিং দেখতে পাবেন। এটাকে বলছে একটা উইন্ডো, অর্থাৎ গ্যাপিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উইন্ডোজ। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা গ্যাপিং আছে। আর যদি ক্লাবিং ফুট থাকে তাহলে কি হবে, তার একটা মানে দুটো নেল পাশাপাশি লাগবে না, এখানে কোনো গ্যাপিং এর কোনো থাকছে না। তো এটা সাইনটার নাম হচ্ছে আপনার স্কার্ম রথ সাইন। এটা একটা সাইন, এই সাইন দেখেও কিন্তু আমরা চিহ্নিত করতে পারবো ক্লাবিং ফুট আছে কিনা। আমাদের ফিচার্সগুলো কি কি থাকে, যে স্পঞ্জের মতন আমাদের ফুলে আছে, সফটেনিং অফ দ্য নেল, অর্থাৎ এটা খুব নরম থাকবে। নেল বেড দ্যাট সফটেন অ্যান্ড ফিল স্পঞ্জের মতো নরম হয়ে থাকবে। আর নেলগুলো এবং যে টিপ অফ দ্য ফিঙ্গার যেটা আছে, সেটা মনে হচ্ছে একটা অ্যাটাচ নেই, মনে হচ্ছে সেপারেট হয়ে আছে। Reappearing of the angle between the nail and cutlet, enlargement or bulging of the distal portion of the finger, সব একই ফুলে আছে এবং বড় বড় হয়ে আছে। আর এই টিপ অফ দ্য ফিঙ্গার গুলো কি হবে, গরম হয়ে থাকবে, লাল হয়ে থাকবে। আর একটা কার্ভ হয়ে থাকতে পারে। এ হচ্ছে আমাদের ক্লাবিং ফুট। তো ক্লাবিং ফুট লাংসের জন্য কি কি হয়, লাংস ক্যান্সার যদি থাকে তাহলে আমরা ক্লাবিং ফুট দেখতে পাবো পেশেন্টের। আর পালমোনারি যে ফাইব্রোসিস হয়, অর্থাৎ আমাদের যে অ্যালভিওলারগুলো আছে, অ্যালভিওলারগুলো যদি একদম শক্ত হয়ে যায়, তার ওখানে যদি পালমোনারি ফাইব্রোসিস হয়, তাহলে আমাদের নর্মালি কিন্তু এয়ার প্রবেশ করতে পারবে না। পালমোনারি যদি অ্যাবসেস হয়, সেক্ষেত্রে এটা হয়। পালমোনারি যদি টিউবারকুলোসিস হয়, সেক্ষেত্রে ক্লাবিং ফুট আমরা দেখতে পাবো। পালমোনারি লিম্ফোমা, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো। ব্রঙ্কিটাইটিস যদি থাকা হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু আপনার ক্লাবিং ফুট অর্থাৎ ফিঙ্গার অফ ক্লাবিং দেখতে পাবো। হার্টের জন্য কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, এন্ডোকার্ডাইটিস, সাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ, এগুলোর কারণে কিন্তু আমরা ক্লাবিং ফুট দেখতে পাবো। এবং জে ট্র্যাকের জন্য, অর্থাৎ স্টোমাকের যে প্রবলেমগুলো আছে, সেগুলো যদি ক্যান্সারের মতন যদি কোনো রোগ হয়, বিশেষ করে লিভার কিংবা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল স্টোমাকের মধ্যে যদি কোনো ক্যান্সার হয়, সেক্ষেত্রে ক্লাবিং ফুট দেখতে পাবো। হজকিন লিম্ফোমা দেখতে পাবো। পালমোনারি ব্লাড বয়েল ডিজিজ হয় যদি, সেক্ষেত্রে দেখতে পাবো। সিরোসিস অফ লিভার, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল নিওপ্লাজম, সিলিয়াক ডিজিজ, ক্রনিক ডিসেন্ট্রি, এক্ষেত্রে ক্লাবিং ফুট দেখতে পাওয়া যায়। আদার্সের মধ্যে আর কিছু কিছু আছে, আমরা সিস্টিক ফাইব্রোসিস, গ্রেভস ডিজিজ অ্যান্ড ওভারঅ্যাক্টিভ থাইরয়েড গ্ল্যান্ড, যদি থাইরয়েড গ্ল্যান্ড বেশি ফুলে যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু ক্লাবিং ফুট দেখতে পাবো। এগুলো আলোচনা করেছিলাম, এগুলো আর আসছি না আজকে। এবার আসছি আজকে যেটা আলোচনা, আমাদের সেকেন্ড পর্ব। যখনই আমরা একটা
অ্যাবডোমেনকে প্যালপেবল করব, তো মেন কিন্তু ডাক্তারি ভাষায় এই 4টা টার্ম, সরি 9টা টার্ম আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, দেন রাইট নিচে হচ্ছে আমাদের রাইট লাম্বার রিজিয়ন, সবশেষে রাইট ইলিয়াক ফসা। তেমনি এই জিনিসটাই আবার সেম বাম দিকে লেফট শুধু লাগিয়ে দেবে তাহলে হবে। বাম দিকে হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, লেফট লাম্বার রিজিয়ন, লেফট ইলিয়াক ফসা। আর মিডলে পড়ছে সব থেকে উপরে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, আর সব থেকে নিচে হচ্ছে যেটা নাভির নিচে, সেটাকে বলা হয় হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন। হাইপোগ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক তো মনে থাকবে, আর নিচে হচ্ছে হাইপো, আর মাঝখানে যেটা হচ্ছে নাভির কাছে থাকবে আম্বেলিকাল। এই 9টা টার্ম আমাদেরকে জানতে হবে। যখন কোনো পেশেন্ট আমাদের বললো স্যার ডান দিকে ব্যথা হচ্ছে, তখনই আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবো কি আমাদের কী কী রোগ হতে পারে। রাইট হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন হয়তো লিভারের পোর্শনের জায়গাতে পেশেন্ট ইন্ডিকেট করছে কি স্যার এই জায়গাতে আমার ব্যথা হচ্ছে, তখন সঙ্গে সঙ্গে আমার হতে পারে আপনার লিভারের প্রবলেম, হতে পারে স্টোমাকের কোনো প্রবলেম, কিংবা লিভারের যে আমাদের ইয়ে আছে লাংস, লোয়ার পোর্শন অফ দ্য রাইট লাংস, আর হচ্ছে সেখানে নিউমোনিয়া হতে পারে, কিংবা হতে পারে আপনার হেপাটিক বিলিয়ারি সিস্টেমে কোনো একটা প্রবলেম হতে পারে, তখনই আমরা পেয়ে যাব। যদি লাম্বার রিজিয়নে হয় সেখানে সাধারণত কিডনির কোনো প্রবলেম হচ্ছে কিনা, কিডনির কোনো স্টোন কিংবা ক্যান্সার কিংবা নেফ্রোটিক সিন্ড্রোম কিংবা ইউটিআই এরকম কিছু আছে কিনা। যদি রাইট সাইডে হয় তাহলে ভাববো এই কিডনির প্রবলেমগুলো। বিশেষ করে লাম্বার রিজিয়নে যদি কোনো প্রবলেম বলে, পেটে ব্যথা বলে, পেশেন্ট হয়তো হাত দিয়ে বোঝাচ্ছে স্যার এই জায়গাটা ব্যথা হচ্ছে, তখন সঙ্গে সঙ্গে আমাদের মাথায় স্ট্রাইক করবে কিডনির কোনো সমস্যা আছে কিনা, কিডনির নেফ্রোটিক সিন্ড্রোম কিংবা কিডনিতে পাথর কিংবা ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এই ধরনের কিছু। যদি আমাদের রাইট ইলিয়াক ফসাতে আমাদের ব্যথা হয়, রাইট ইলিয়াক ফসাতে আমাদের কী কী এগুলো আছে, অর্গানগুলো আছে, যেমন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের অ্যাপেন্ডিক্স, যেটাকে বলে ম্যাকবার্নিস পয়েন্ট। সেরকম জায়গাতে যদি ব্যথা হয় সঙ্গে সঙ্গে আমাদের ব্রেনে স্ট্রাইক করবে কি আপনার অ্যাপেন্ডিক্স হতে পারে, কিংবা সেখানে আমাদের আছে সিকাম। সিকামের ওখানে অনেক ধরনের জিনিস টিউমার হতে পারে, ভালভুলাস হতে পারে। ভালভুলাস তো বুঝেছি আপনাদের যখন টিচিং হয়ে যায়, অবস্ট্রাকশন হয়ে যায়, এর আগে মানে ক্লাসে হয়েছে ভালভুলাস সম্বন্ধে ক্লাস হয়েছে। ভালভুলাস হতে পারে, কিংবা কোনো সিকামে অবস্ট্রাকশন হতে পারে, এই ধরনের কোনো একটা জিনিস হতে পারে। আর হতে পারে আমাদের ক্রোনস ডিজিজ, আর হতে পারে মহিলা ইন কেস অফ ফিমেলদের ক্ষেত্রে রাইট ওভারি কোনো প্রবলেম, কিংবা রাইট ফ্যালোপিয়ান টিউবের প্রবলেম, কিংবা রাইট ওভারিয়ান সিস্ট আর পিআইডি অর্থাৎ পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, এই ধরনের মতন জিনিসগুলো আমরা অনুমান করব। এবার আসি লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন। লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে যদি আসে, সর্বপ্রথমে আমরা অনুমান করব যদি উপরে আসে লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে, সঙ্গে সঙ্গে আমাদের স্প্লিন আছে, প্যানক্রিয়াস আছে এবং স্টোম্যাক। তো এই কথাগুলো বেশি প্রথমে আমরা ভাববো, প্রথমে স্প্লিন, দেন প্যানক্রিয়াস, তারপরে হচ্ছে স্টোম্যাক, এবং লোয়ার পোর্শন অফ লেফট লাংস, সেখানে নিউমোনিয়া হতে পারে। এই কয়েকটা জিনিস আমাদের প্রথমে স্ট্রাইক করবে। এবার যদি লাম্বার রিজিয়নে আমাদের হয় তাহলে একটা জিনিস আমাদের লেফট কিডনিতে প্রবলেম হতে পারে। লেফট কিডনি হতে পারে স্টোন কিংবা ইউটিআই, এই ধরনের জিনিসগুলো, কিংবা নেফ্রোটিক সিন্ড্রোম, কিংবা সেখানে হতে পারে আমাদের কোলন আছে, সেখানে আমাদের ডিসেন্ডিং কোলন যেটা আছে সেখানকার প্রবলেম একটা আমাদের হতে পারে। এবার আসি লেফট ইলিয়াক ফসাতে যদি আমাদের কোনো প্রবলেম হয় তাহলে কি হবে, সেখানে আমাদের সিগময়েড কোলন আছে, সেখানে তখন আমরা ভাববো কি সেটা আমাদের ডায়াবেটিস কিংবা কোলাইটিস, কিংবা সেরকম ধরনের মেজর কিছু প্রবলেম, ক্যান্সার মতো কোনো জিনিস, কিংবা ইন কেস অফ ফিমেল সেক্ষেত্রে হতে পারে লেফট ওভারিয়ান সিস্ট, লেফট ফ্যালোপিয়ান টিউবের কোনো প্রবলেম, কিংবা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, এইসব জিনিসগুলো আমরা ভাববো। এবার আসি মিডিলে। উপরে যদি হয় একদম উপরে, সেটা জাস্ট স্টারনামের নিচে, যেটাকে বলা হয় এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। এপিগ্যাস্ট্রিক রিজিয়নে যদি হয়, লিভারের কিছু পোর্শন ওখানে আছে, আমাদের লিভারের কোনো ফিচার্স হতে পারে। সব থেকে বেশি যেটা হয় আমাদের গ্যাস্ট্রাইটিস কিংবা পেপটিক আলসার,
এটা সব থেকে প্রথমে আমাদের স্ট্রাইক করবে ব্রেনে। এই যখনই আমাদের স্টার্নাম নামে জাস্ট নিচে এপিগ্যাস্ট্রিক রিজনে পেশেন্ট ইন্ডিকেট করছে স্যার এই জায়গাটা আমাদের ব্যথা হচ্ছে, প্রথমে আমাদের স্ট্রাইক করবে। গ্যাস্ট্রাইটিস হতে পারে, কিংবা আমাদের পেপটিক আলসার হতে পারে, কিংবা লিভারে কোনো একটা প্রবলেম হতে পারে, কিংবা প্যানক্রিয়াসের ওই জায়গাটাতে আছে আমাদের হেড অফ দ্য প্যানক্রিয়াস, সেইখানে আমাদের প্যানক্রিয়াটাইটিস হতে পারে। আর যদি আপনাদের হার্টের একটু প্রবলেম যদি হতে পারে, সেখানে লেফট সাইডের কিছুটা জিনিস চলে আসে হার্টের, সেখানে এমআই অর্থাৎ মায়োকার্ডিয়াল ইনফাকশন যদি হয়, সেক্ষেত্রেও কিন্তু ওই আমাদের এপিগ্যাস্ট্রিক রিজনে ব্যথা হয়। এবার আসি আম্বেলিক্যাল রিজন। আম্বেলিক্যাল রিজনে যদি হয় তাহলে আমাদের একটা কি হবে, স্মল বয়েল যে সিমটম এগুলো আছে আমাদের ইন্টেস্টাইন, সেখানে কোনো অবস্ট্রাকশন হতে পারে, মেনলি ওটাই বেশি প্রবলেমগুলো হয়। এবার আসি হাইপোগ্যাস্ট্রিক রিজনে যদি থাকে তাহলে আমাদের বিশেষ করে কেস অফ ফিমেল তাহলে আছে তলপেটে, আচ্ছা সেক্ষেত্রে হতে পারে ইউটেরাইন ফাইব্রয়েড, এবং ফাইব্রয়েডের সেখানে বিনাইন হতে পারে, কিংবা ম্যালিগন্যান্সি হতে পারে। ম্যালিগন্যান্সি থাকলে ক্যান্সার হবে, কিংবা জাস্ট নাভির নিচে যেটা আমাদের আছে ইউরিনারি ব্লাডার অর্থাৎ সিস্টাইটিস হতে পারে, কিংবা সিস্টাইটিস ইউরিনারি ব্লাডের পাথর হতে পারে, কিংবা ইউটিআই হতে পারে। আর ওখানে একটা আছে আমাদের সিগময়েড কোলন, সেখানে হতে পারে আমাদের ডায়াবেটিকুলাইটিস। তাহলে অ্যাট এ গ্লান্স আমরা পেশেন্টের ইন্ডিকেশন দেখে বুঝে গেলাম স্যার এই জায়গাটা ব্যথা হচ্ছে। তাহলে আমাদের যদি এই জিনিসগুলো জানা থাকে তাহলে আমাদের অ্যাট এ গ্লান্স সঙ্গে সঙ্গে একটা আমরা কিন্তু ক্লিনিক্যালি ডায়াগনোসিস করে ফেলতে পারবো। তো এটা হচ্ছে আমাদের মেডিকেল সিস্টেমের ভাষায় বললাম। এবার আসে কিন্তু পেশেন্টরা কিন্তু আপনার ওই এতগুলো কিন্তু 9টা টার্ম কিন্তু বলে না, ওরা কিন্তু বলে হয় আপনার উপর দিকে বলবে, উপরে বাম দিকে কিংবা ডান দিকে, নিচে বাম দিকে কিংবা নিচে ডান দিকে কিংবা বাম দিকে, এই ভাষাটা ওরা কিন্তু বলে। আর আমাদের মেডিকেল তখন আমরা এই জিনিসটা কিন্তু আমরা লক্ষ্য করব, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। এবার আসি আমরা অ্যাবডোমেন এক্সামিনেশন টেবিলে পেশেন্টকে আমরা রিল্যাক্স ভাবে আমরা পেশেন্টকে শুয়ে দেব এবং তার অনুমোদন নেব, তাকে আমরা ইন্সপেকশন করব এবং প্যালপেশন করব এবং ইন্সপেকশন করব, দেন পারকাশন এন্ড অস্কালটেশন করব। প্রথমে আমরা ইন্সপেকশনের মাধ্যমে কি পাবো, তার পেটে কোনো দাগ আছে কিনা। সেটা দাগটা বিভিন্ন টাইপের হতে পারে, আমাদের কোনো কাটাছিড়া দাগ আছে কিনা, দেখতে পাচ্ছেন এখানে একটা আগে থেকে ওর অ্যাপেন্ডিক্সে একটা দাগ আছে, সেটা হতে পারে আবার ওই জায়গাটাতে কাটার জায়গা থেকে হয়তো ব্যথা করছে। তো কোনো স্কার আছে কিনা, কোনো দাগ টাগ আছে কিনা আমরা ইন্সপেকশন করে জানবো। কোনো সার্জারি পোস্ট সার্জারি কোনো দাগ টাগ আছে কিনা, কিংবা এমনি কোনো দাগ টাগ আছে কিনা, কোনো চিহ্ন আছে কিনা ইন্সপেকশন করব। এবার আসি কোনো ডিস্টেনশন, যদি তার পেটটা ফুলে যায় কি কি আমরা তার লক্ষ্য করব। তো এখানে মনে রাখবেন 6F প্রথমেই দেখবেন 6F কি জিনিস, অর্থাৎ 6টা এফ। 6টা এফ এর মানে হচ্ছে একটা ফ্যাট, এফ ফর ফ্যাট, তার অ্যাবডোমেনে ফ্যাট প্রচুর পরিমাণে আছে কিনা। অনেক সময় যারা হেলদি পার্সন কিংবা মোটাসোটা ব্যক্তি বাল্কি অ্যাবডোমেন থাকে, সেক্ষেত্রে আমাদের অ্যাবডোমেনে ফ্যাট জমে থাকে, মাংসটা দেখতে পাচ্ছেন ফ্যাট জমে আছে। ফ্লুইড অর্থাৎ পেটে অ্যাসাইটিস আছে কিনা, পানি জমে আছে কিনা সেটা আমরা লক্ষ্য করব। ফ্লাটাস, তাদের এফ ফর ফ্লাটাস, গ্যাস প্রচুর পরিমাণে হয়েছে কিনা, সেক্ষেত্রে আমাদের পেটটা ডিস্টেন্ডেন্ট হতে পারে। ফিসেস অর্থাৎ তারা পায়খানা কষে গেলেও অবস্ট্রাকশন যদি হয়ে যায় পেটে, সেক্ষেত্রে আমাদের খুলতে পারে। ফেটাস অর্থাৎ ইন কেস অফ ফিমেল, আর যদি তার পেটে বাচ্চা থাকে সেক্ষেত্রেও আমাদের কিন্তু পেটটা এরকম ধরনের একটা বাল্কি হয়ে যায়। আর হচ্ছে আমাদের ফার্মেন্টেড মাস, যদি পেটে বড় ধরনের কোনো আমাদের সিস্টাইটিস পেটে যদি বড় ধরনের আমাদের সিস্ট আর বড় ধরনের যদি টিউমার থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের কিন্তু এরকম ধরনের পেটটা ফুলে যায়। তাহলে এখানে 6টা এফ মনে রাখতে হবে। এফ ফর ফ্যাট, ফ্লুইড, ফ্লাটাস, ফেসেস আর ফিটাস আর ফার্মেন্টেড মাস, এই ধরনের জিনিসগুলো আমরা কিন্তু লক্ষ্য করব। অ্যাবডোমিনাল ডিস্টেনশন। এবার আসি কাপুট মেটাসটা কি জিনিস, এই যে দেখতে পাচ্ছেন যখন কোনো একটা
অ্যাসাইটিস পেশেন্টকে দেখবেন, অর্থাৎ পেটে ফ্লুইড জমে গেছে। ফ্লুইডটা কি জিনিস? অ্যাসাইটিসের ক্ষেত্রে আমাদের যে পেরিটোনিয়াম আছে, পেরিটোনিয়ামের মাঝখানে যদি আমাদের পানি জমে যায়, সেটা হচ্ছে আমাদের অ্যাসাইটিস। অ্যাসাইটিস যদি বেশি হয় তাহলে কি পেটটা ডিস্টেন্ডেড হয়ে যাবে, ফুলে যাবে। সেক্ষেত্রে দেখবেন আপনার এই যে ভেনগুলো আছে, ভেনগুলো দেখতে পাচ্ছেন এই ফটো, এগুলো পিকচারের মধ্যে ভেনগুলো একটা নীল বর্ণের যে দাগ, কালো কালো নীল বর্ণের দাগ দাগ, এটা হচ্ছে ভেন। ভেনগুলো আপনি দেখবেন ফুলে গেছে। কেন ফুলেছে? যদি অ্যাবডোমেনটা ডিস্টেনশন। এটা সাইনটার নাম হচ্ছে কাপুট মেটাস। এনকারেজ প্যারাম্বেলিক্যাল ভেন অ্যাসোসিয়েটেড উইথ দ্য পোর্টাল হাইপারটেনশন যদি থাকে, সেক্ষেত্রে আমাদের এই অ্যাসাইটিসের ক্ষেত্রে দেখতে পাবেন। আর সিরোসিস অফ লিভারে রোগের ক্ষেত্রে এই জিনিসটা দেখতে পাওয়া যায়। আর ইন্সপেকশন কি করবেন? স্ট্রেচ মার্ক, অর্থাৎ কোনো আমাদের কোনো অনেক সময় কি হয়, অ্যাবডোমেনটা যদি বেশি এনলার্জ হয়ে যায়, তারপরে সেটা ছোট হয়ে কি হবে, একটা কাটা 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 দাগ থাকে, সেটা হচ্ছে স্ট্রেচ মার্ক। টিয়ারিং কজ বাই দ্য টিয়ারিং ডিউরিং দ্য র্যাপিড গ্রোথ। অনেক সময় কি হচ্ছে, র্যাপিড গ্রোথ হচ্ছে, বিশেষ করে যেমন মহিলাদের আফটার ডেলিভারি ওদের একটা দাগ দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে স্ট্রেচ মার্ক। র্যাপিড গ্রোথ অ্যান্ড ওভার স্ট্রেচিং অফ স্কিন, এই যেমন অ্যাসাইটিস কিংবা আম্বলিকাল ম্যালিগন্যান্সি কিংবা কুসিং সিনড্রোম, ওবেসিটি, প্রেগন্যান্সি, এইসবের ক্ষেত্রে কী হয়, পেটটা আমাদের বড় বেশি হয়ে যায়, সেক্ষেত্রে একটা স্ট্রেচিং মার্ক থাকে, সেটা হচ্ছে আমাদের স্ট্রেচ মার্ক। পাশে এই যে মাউসটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের ফাটা 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 দাগ। এই ফাটা ফাটা দাগটাই হচ্ছে স্ট্রেচ মার্ক। স্ট্রেচ মার্কটা দেখে আমরা কিন্তু অনেক সময় বুঝে যাবো যে আগে কোনো বড় ধরনের রোগ হয়েছিল কিনা, সেটা হতে পারে অ্যাসাইটিস কিংবা কোনো অ্যাবডোমিনাল ম্যালিগন্যান্সি কিংবা কুসিং সিনড্রোম, কিংবা আগে হয়তো প্রচুর পরিমাণে ওবেসিটি ছিল, কিংবা ইন কেস অফ ফিমেল সেক্ষেত্রে আমাদের প্রেগনেন্সির জন্য দাগ থাকতে পারে। এবার আসি হার্নিয়া। হার্নিয়া সম্বন্ধে আপনারা মরালে আমরা সবাই জানি হার্নিয়া কি জিনিস। পেশেন্টকে যখন আমরা এক্সামিনেশন আমরা কিভাবে করব, একটি পেশেন্টকে আমরা এক্সামিনেশন টেবিলে শুয়ে যেতে বলবো স্পাইন পজিশনে এবং রিল্যাক্স কন্ডিশনে, এবং জোরে কাঁচতে কিংবা জোরে হাসতে বলবো। যেখানে লুজিং পয়েন্ট আছে সেখানে কি হবে, সেই পয়েন্টটা তো ফুলে উঠবে, সেটা হচ্ছে আমাদের হার্নিয়া। আমরা হার্নিয়া কোথায় কোথায়, অ্যাবডোমিনাল হার্নিয়া কোথায় কোথায় দেখতে পাবো? আম্বেলিকাল হার্নিয়া দেখতে পাবো, ইনসার্শনাল হার্নিয়া, অর্থাৎ যদি কোনো আগে কাটার জন্য, এটা হচ্ছে আমার ইনসার্শনাল হার্নিয়া। ডান দিকে যে ছবিটা দেখতে পাচ্ছেন, সরি বাম দিকে যেটা ছবি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আম্বেলিকাল হার্নিয়া, ডান দিকে যেটা ছবি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের ইনসার্শনাল হার্নিয়া। অর্থাৎ আগে অপারেশন হয়েছিল, অপারেশনের জায়গাতে অপারেশন হওয়ার পরে সেই জায়গাটা কি হচ্ছে, লুজিং পয়েন্ট হয়েছে, তারপরে ওখান থেকে আমাদের কিছু ডিস্টেন্ডেড অর্থাৎ বেরিয়ে আসছে। তারপরে হচ্ছে ইঙ্গুইনাল হার্নিয়া। ইঙ্গুইনাল হার্নিয়া হচ্ছে কুচকির কাছে যেটা হার্নিয়া দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে ইঙ্গুইনাল হার্নিয়া। আর ফিমোরাল হার্নিয়াও কিন্তু ওই কুচকির কাছেই থাকে, ওগুলো নিয়ে বলছি পরে। এবার হচ্ছে আমাদের ফিমোরাল হার্নিয়া। ফিমোরাল হার্নিয়া কুচকির কাছে দেখতে পাবেন, জাস্ট কুচকির কাছে। ফিমোরাল হার্নিয়া ফ্যাটি টিস্যু আর পার্ট অফ দ্য ইন্টেস্টিনাল protrude into the groin, জাস্ট কুচকির কাছে, at the top of the inner thigh। আমাদের যে টপ অফ দ্য ইনার যে থাই আছে, সেখানে কি হচ্ছে, সেই জায়গাটা লুজ হয়েছে, লুজ হয়ে আমাদের কিছু টিস্যু অর্থাৎ কিছু পেরিটোনিয়াম আর পেরিটোনিয়াম সাধারণত আসে, কিছু ওমেন্টাম, সেটা কি হচ্ছে, বেরিয়ে আসে। কখন বেরিয়ে আসে? যখন পেশেন্ট দাঁড়াচ্ছে কিংবা জোরে হাঁটছে কিংবা ভারী কিছু জিনিস লিফটিং করছে, তুলছে, সেক্ষেত্রে, কিংবা শুয়ে থেকে যদি পেশেন্টরা জোরে হাসে কিংবা কাশে, সেক্ষেত্রে জায়গাটা ফুলে উঠবে, দেখতে পাবে ফুলে উঠবে, সেটা হচ্ছে আমাদের ফিমোরাল হার্নিয়া। এবার আসি আম্বেলিকাল হার্নিয়া। যখন নাভি অনেক সময় কি হচ্ছে, নাভির কাছে কি হচ্ছে, সেটা ফুলে উঠছে। পিকচার আসা দেখতে পাচ্ছেন আপনারা, ফ্যাটি টিস্যু আর কিছু ইন্টেস্টিনাল পুশ থ্রু দ্য আম্বেলিকাল অ্যাবডোমেন নিয়ার দ্য নেভেল, অর্থাৎ আমাদের যে নাভি আছে, নাভির ওখানে দেখি হচ্ছে আমাদের ফুলে কিছু আমাদের ফ্যাটি টিস্যু আর পেরিটোনিয়াম অরমেন্টাম আমাদের কিছু পুশ বেরিয়ে আসছে, সেটা হচ্ছে আমাদের আম্বেলিকাল হার্নিয়া।
হাইটাস হার্নিয়া, হাইটাস হার্নিয়াটা আমাদের এখানে পিকচারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কনজেনিটাল ডিফেক্ট। হাইটাস হার্নিয়াটা হচ্ছে কনজেনিটাল ডিফেক্ট। কনজেনিটালি এগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট এগুলো, অর্থাৎ আল্লাহ যে সৃষ্টি করেছেন ওই বাচ্চার ওই লোকটার ডিফেক্ট করে পাঠিয়েছেন হাইটাস হার্নিয়ার ক্ষেত্রে। এমনি কিন্তু এটা হয় না, এগুলো কিন্তু আফটার বর্ন, আর এগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। হাইটাস হার্নিয়া পিকচারটা স্যার নিচের দিকে দেখতে পাচ্ছেন, পিকচারটা নর্মালি কিন্তু আমাদের কি থাকে, এসোফেগাস এখানে একটা আমাদের স্প্লিন্টার থাকছে, অর্থাৎ এখানে আমাদের ভালভ থাকছে খাবারগুলোকে যেন উপরে উঠে না যায়। এই যে খাবারগুলো খেলো আমাদের এসোফেগাসে চলে আসছে স্টোম্যাক, এখানে একটা স্প্লিন্টার থাকছে যেন খাবার উপরে উঠে না যায়। এবার কি হচ্ছে কনজেনিটাল ডিফেক্ট, কিছু আমাদের এসোফেগাসের স্টোম্যাকের কিছু পার্সেন্ট উপরে উঠে থাকছে। কোথায়? এই যে এটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম, এই যে দেখতে পাচ্ছেন এটা ডায়াফ্রাম, ডায়াফ্রামের উপরে আমাদের কিছু স্টোমাক থাকছে, অর্থাৎ ডায়াফ্রামের নিচে আমাদের থাকার কথা স্টোমাকের, কিন্তু হাইটাস হার্নিয়া কি হচ্ছে আমাদের ডায়াফ্রামের উপরে স্টোমাকের কিছু পোরশন থাকছে, সেটাই হচ্ছে আমাদের হাইটাস হার্নিয়া। হাইটাস হার্নিয়া কি মেডিসিন আছে আপনার স্টুডেন্টসের যে বই আমাদের সিনথেসিস রেপার্টরিতে সার্চিং করবেন, হাইটাস হার্নিয়ার মেডিসিন পেয়ে যাবেন। Part of the stomach pushed up into the chest cavity through an opening the diaphragm, অর্থাৎ আমাদের ডায়াফ্রামের উপরে কিছু আমাদের উঠে যাচ্ছে, সেটা হচ্ছে হাইটাস হার্নিয়া। Horizontal seat muscle that separated the chest from the abdomen, আমাদের যে ডায়াফ্রাম আছে, ডায়াফ্রামের মাধ্যমে আমাদের যে চেস্ট এবং অ্যাবডোমেন সেটাকে সেপারেট করে রেখেছে, কিন্তু হাইটাস হার্নিয়ার ক্ষেত্রে কি হচ্ছে স্টোমাকের কিছু পোরশন চেস্টে উঠে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের হাইটাস হার্নিয়া। আরো কিছু আমাদের হার্নিয়া আছে, সেটা হচ্ছে আমাদের এপিগ্যাস্ট্রিক হার্নিয়া। এপিগ্যাস্ট্রিক হার্নিয়াটা কোথায় হয়? ফ্যাটি টিস্যু protrude through the abdominal area between the navel and lower part of the sternum, আমাদের যে স্টার্নাম আছে আর আমাদের যে নাভি আছে, নাভির মাঝখানে অর্থাৎ কোনো একটা জায়গাতে কোনো কি হচ্ছে আমাদের এপিগ্যাস্ট্রিক রিজিয়নে কি হচ্ছে লুজ হয়ে সে কিছু আমাদের ফ্যাটি টিস্যু, আমাদের কিছু আমাদের যে ফ্যাটি টিস্যু আর ইন্টেস্টাইন এরকম ধরনের কিছু জিনিস আমাদের বেরিয়ে আসছে, সেটা হচ্ছে আমাদের এপিগ্যাস্ট্রিক হার্নিয়া। এবার আসি স্পাইজেলিয়ান হার্নিয়া। স্পাইজেলিয়ান হার্নিয়াটা কি? স্পাইজেলিয়ান হার্নিয়া intestinal push through the abdomen at the site of the abdominal muscle below the navel, নাভির নিচে। এপিগ্যাস্ট্রিকটা হচ্ছে নাভির উপরে, স্টার্নামের এবং নাভির মাঝখানে কোনো একটা জায়গাতে। ছবিটা থাকলে ভালো হতো, বোঝানো পারতাম। ছবি আসলে জায়গা শর্ট হয়ে যাচ্ছে তো ওই জন্য দেওয়া যায়নি, তো বুঝে নেন। নাভি এবং স্টার্নামের জাস্ট নিচে কোনো একটা জায়গায় যখন আমাদের লুজ হবে, সেটা হচ্ছে নাভি এবং স্টার্নামের মাঝখানে কোনো একটা জায়গায় যখন আমাদের লুজিং হচ্ছে, সেটা হচ্ছে এপিগ্যাস্ট্রিক হার্নিয়া। স্পাইজেলিয়ান হার্নিয়াটা কথা হচ্ছে নাভি থেকে আমাদের জাস্ট আমাদের যেটা বললাম হাইপোগ্যাস্ট্রিক রিজিয়নে যখন আমাদের কোনো একটা লুজিং পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে স্পাইজেলিয়ান হার্নিয়া। এবার আসি ডায়াফ্রাগমেটিক হার্নিয়া। ডায়াফ্রাগমেটিক হার্নিয়াটা কি জিনিস? এটা হচ্ছে আমাদের মানে আপনার ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, অর্থাৎ কনজেনিটালি এগুলো দেখতে পাওয়া যায়, এগুলো কিন্তু নর্মালি কিন্তু হয় না। ডায়াফ্রাগমেটিক হার্নিয়া হচ্ছে আমাদের কনজেনিটাল ডিফেক্ট। এই বাচ্চাটাকে স্যার দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম। তো ডায়াফ্রামের এখানে কি হচ্ছে, এটা হচ্ছে লেফট সাইড। তো স্টোমাকটা স্যার দেখতে পাচ্ছেন কি হয়েছে, হার্টটা সাধারণত কোথায় থাকে আমাদের নর্মালি লেফট সাইড, এই ক্ষেত্রে কি হয়েছে চলে গেছে আমাদের রাইট সাইডে। তো রাইট সাইডে যদি হার্ট চলে যায় এটাকে বলা হয় ডেক্সট্রোকার্ডিয়া। রাইট সাইডে যদি হার্ট আমাদের চলে যায় সেটাকে বলা হয় ডেক্সট্রোকার্ডিয়া। এবার কি হচ্ছে, যেহেতু হার্ট চলে গেছে রাইট সাইডে,
এবার সেই জায়গাটা তো ফাঁকা হচ্ছে, হার্টের পোর্শন তো ফাঁকা থাকছে, সেখানে কি হচ্ছে আমাদের ইন্টেস্টাইন অর্থাৎ আমাদের স্মল ইন্টেস্টাইনে কিছু পোর্শন আমাদের উঠে গেছে, ওই জায়গাটা গ্যাপিং পূর্ণ করে দিচ্ছে, অর্থাৎ ডায়াফ্রামের উপরে উঠে গেছে ইন্টেস্টাইন। এটাই হচ্ছে আমাদের ডায়াফ্রাগমেটিক হার্নিয়া। তো এগুলো খুব ডিফিকাল্ট, এগুলো বাচ্চা সাধারণত টেকে না। যদি আফটার প্রেগনেন্সির পর এগুলো ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট মানে কনজেনিটাল ডিফেক্ট আফটার বর্ন ইমিডিয়েটলি যদি অপারেশন করা যায় তবে এগুলো বাচ্চা টেকে, আদারওয়াইজ এগুলো টেকে না। তবে টার্মটা জাস্ট বলে রাখলাম। আমি অ্যাক্টিভ বাচ্চার ক্ষেত্রে পেয়েছিলাম ভেরি রিসেন্টলি, বাচ্চার মায়ের বয়স বাচ্চার বয়স হচ্ছে মায়ের পেটে 29 সপ্তাহ, তার মানে কয়েক মাস পরে তার বাচ্চাটা ডেলিভারি হবে। তো এই টার্মটাই লেখা ছিল ডায়াফ্রাগমেটিক হার্নিয়া। আমি তাকে বুঝিয়ে বললাম কি আপনার বাচ্চার তো এরকম কন্ডিশন, শুনে তো ওরা কাঁদতে শুরু করলো কি স্যার এটা কিছু করা যাবে কিনা। আমি এটা তো যদি বিফোর প্রেগনেন্ট অবস্থায় যদি আপনারা ইয়ে করেন, কনসেপ্ট করার আগে যদি মায়ের মাইজোমেট্রিক আমরা যদি ট্রিটমেন্ট করতে পারি তাহলে এই ডিফেক্ট চাইল্ডগুলো আসবে না। আর এখন যেহেতু ডিফেক্ট হয়ে গেছে কিছু করার নাই, যদি ডেলিভারির পরে সে বাচ্চাকে ইমিডিয়েটলি অপারেশন করা যায় তবে টিকবে, আর নইলে আশা ছেড়ে দেন এই বাচ্চার। এবার আসি ইনসেকশনাল হার্নিয়া। তো বললাম অপারেশনের পরে, অপারেশন করার পরে সেই জায়গাটাতে যখন লুজিং হয়ে কিছু আমাদের টিস্যু, আমাদের পেরিটোনিয়াম কিছু রিজিয়ন ওমেন্টাম আমাদের বেরিয়ে আসবে, সেটা হচ্ছে ইনসেকশনাল হার্নিয়া। এর আগে ছবি তো দেখালাম। এবার আসি কুলেন সাইন। আমরা ইন্সপেকশন করব কুলেন সাইন। দেখতে পাচ্ছেন এই পিকচারটা, রেডনেস হয়ে আছে। ব্রুইসিং অফ দ্য টিস্যু সারাউন্ডিং দ্য umbilicus associated with the hemorrhage, pancreatitis। তো প্যানক্রিয়াটাইটিসের জন্য কি হচ্ছে আমাদের লেট স্টেজ সাইন, এটা প্যানক্রিয়াটাইটিসের। প্যানক্রিয়াটাইটিস হওয়ার জন্য সেটা কি হচ্ছে আমাদের এই অ্যাবডোমেনে একটা কি হচ্ছে মনে হচ্ছে কি ছিঁড়ে যাওয়ার মতন, সেখানে একটা ব্রুইসিং হয়ে গেছে, অর্থাৎ সেখানে রক্তক্ষরণ হয়ে গেছে, হেমারেজ হয়েছে, সেটা হচ্ছে কুলিন সাইন। এটা দেখে তখন বুঝতে পারবেন কি প্যানক্রিয়াসের একটা লেট স্টেজ অর্থাৎ ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের লেট সাইন। এবার আসি গ্রে টার্নার সাইন। এটাও একটা ব্রুইসিং ইন দ্য ফ্রাঙ্ক হেমারেজ দেখতে পাবেন। এগুলো হচ্ছে আমাদের দেখছেন মানে এর রিজিয়ন দেখতে পাবেন, অর্থাৎ আমাদের অ্যাবডোমেনের যে আম্বিলিকাল যে রিজিয়নগুলো আছে সেগুলোতে দেখবেন একটা ব্রুইসিং হয়ে আছে, রক্তক্ষরণ হয়ে আছে, সেটার নাম হচ্ছে আমাদের গ্রে টার্নার সাইন। এক্ষেত্রেও কিন্তু আমরা বুঝতে পারি এই সাইনগুলো দেখে যে আপনার পেটের খুব পুরাতন একটা লেট স্টেজ প্যানক্রিয়াটাইটিস আছে, অর্থাৎ আমাদের প্যানক্রিয়াটাইসের আমাদের ইনফ্লামেশন হয়ে আছে বহু পুরনো, অর্থাৎ অগ্নাশয়ের প্রদাহ। এবার আমরা কি করব, এতক্ষণ আমরা অ্যাবডোমেন ইন্সপেকশন করলাম, অর্থাৎ চোখে দেখে আমরা কিছু কিছু ডায়াগনোসিস করতে শিখলাম, জানলাম। এবার কি করব, আমরা প্যালপেবল করব। যখন পেশেন্ট আমাদেরকে বলবে ডাক্তারবাবু পেটে ব্যথা হচ্ছে, তখন পেশেন্টকে বলবো আপনি রিল্যাক্স হয়ে এক্সামিনেশন টেবিলে শুয়ে পড়ুন। আর পেশেন্টের সবসময় সর্বদাই ডান সাইডে ডাক্তার দাঁড়াবে, পেশেন্টের ডান দিকে দাঁড়াবে ডাক্তার, এটা হচ্ছে নিয়ম। কেন কি এটা হচ্ছে পেশেন্টকে এক্সামিনেশন করতে আমাদের সুবিধা হবে। রিল্যাক্স ভাবে শুয়ে দেন, পাটাকে ভাঁজ করতে বলবেন, তাহলে কি হবে অ্যাবডোমেনের যে টান ছিল সেটা কিন্তু টানটা হবে না। এবার আস্তে আস্তে তাকে প্যালপেবল করতে হবে। প্রথমে হয়তো রাইট হাইপোক্যারিক রিজনে প্যালপেবল করলেন, তাহলে কি কি আমরা সাইনগুলো পাবো, kneel beside the patient, carry on output palpitation, observe the face through the examination, sign of discomfort। যখন একটা পেশেন্টকে এক্সামিনেশন টেবিলে শুয়ে দিলেন, পা দুটাকে ভাঁজ করতে বলবেন, তারপরে আস্তে আস্তে তার প্যালপেবল করবেন এবং তার ফেসে অবজার্ভ করবেন।
যদি আপনি কি করছেন, হাত দিয়ে দাবছেন এবং চোখে দেখছেন, চোখ দিয়ে দেখছেন তার ফেসে, যদি সে ডিসকমফোর্ট মনে হয়, পেটে যদি পেটে যদি ব্যথা অনুভব করে, তাহলে কি হবে, সে একটা মুখের একটা ইমপ্রেশন থাকবে, চোখটা বন্ধ করবে কিংবা মুখের একটা তার ইমপ্রেশন আসবে, তখন বুঝতে পারবেন না তার কোনো ওই জায়গাটাতে তার একটা ফিলিংস হচ্ছে। সে মুখে হয়তো উচ্চারণ করছে না স্যার লাগছে লাগছে কি ব্যথা হচ্ছে, সে উচ্চারণ করছে না, কিন্তু সে ডিসকমফোর্ট মনে করবে, অর্থাৎ সে তার চোখ বন্ধ করতে পারে কিংবা একটা মুখের একটা ইমপ্রেশন আসবে। তো আমরা প্যালপেবল করব এবং চোখ দিয়ে তার ফেসের দিকে লক্ষ্য করব। প্রথমে আমরা আসি, দুভাবে আমরা ইয়ে করতে পারি, প্যালপেবল করতে পারি। সেটা হচ্ছে একটা লাইট প্যালপেবল, অর্থাৎ আস্তে আস্তে করব, তারপরে আমরা জোরে জোরে আমরা প্যালপেবল করব। এইগুলো আসছি আমরা ডিপ প্যালপেবল করব। তাহলে কি আছে, 1 নম্বর পয়েন্ট হচ্ছে টেন্ডারনেস। আমাদের যখন আমরা প্যালপেবল করব, কোনো জায়গায় টেন্ডারনেস আছে কিনা, অ্যাবডোমিনাল রিজিয়ন তো আগে বলেছি। রিবাউন্ড টেন্ডারনেস, টেন্ডারনেস কিরকম থাকছে, টেন্ডারনেস জায়গাটা শক্ত শক্ত হয়ে থাকবে, যে জায়গাতে আপনি টাচিং করবেন সেই জায়গাটা যখন প্যালপেবল করবেন শক্ত শক্ত হয়ে থাকবে, তখন একটা বুঝে গেলেন কি কোনো একটা অর্গান তার অসুবিধা আছে। যদি আপনার রাইট হাইপোক্যান্ডাইক রিজিয়নে প্যালপেবল করেন তাহলে লিভার এনলার্জমেন্ট পেতে পারেন। যদি আপনার লেফট হাইপোক্যান্ডাইক রিজিয়নে এনলার্জ থাকে তাহলে স্প্লেনেকের প্রবলেম থাকতে পারে কিংবা প্যানক্রিয়াসের প্রবলেম থাকতে পারে। যদি আপনার লেফট ইলিয়াক রিজিয়নে টেন্ডারনেস থাকে তাহলে অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। এরকম ধরনের আমরা প্যালপেবল করব। Remote tenderness said the patient said to be present when the abdominal wall have been compressed slowly. আস্তে আস্তে আমরা কি করব, তা কম্প্রেস করব। এই যে রিল্যাক্স র্যাপিডলি, result sudden sharp abdominal pain. This is a non-specific unreliable clinical sign that can some cases it associate with the peritonitis. এটাই বললাম, যদি আপনার আস্তে আস্তে করলেন, যদি আপনার লেফট হাইপোক্যান্ডাইক টেন্ডারনেস থাকে আর রিবাউন্ড ম্যাকবার্নেস পয়েন্টের জায়গাতে যদি আপনার টেন্ডারনেস থাকে, তখন গেস করলেন অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, তার সঙ্গে জিজ্ঞাসা করলেন তার আপনার বমি বমি হচ্ছে কিনা, বমি পায়খানা কথা হচ্ছে কিনা, জ্বর আছে কিনা, জ্বর হচ্ছে, টেন্ডারনেস আছে ম্যাকবার্নেস পয়েন্টে, তার বমি বমি ভাব হচ্ছে কিংবা বমি হয়ে যাচ্ছে, পায়খানা বন্ধ হয়ে গেছে, তখন শিওর আপনি হয়ে গেলেন আপনার অ্যাপেন্ডিসাইটিস। দ্যাট কেস ইজ দ্য অ্যাপেন্ডিসাইটিস। আপনি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করে দিলেন আপনার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। এবার কনফার্মেশন করার জন্য ইউএসজি করতে পাঠাবেন। গার্ডেনিং, involuntary tension in the abdominal muscle that occurs the palpable associated with the peritonitis. Gardening, appendicitis, diverticulitis, লেফট সাইডে যদি থাকে তাহলে ডাইভার্টিকুলাইটিস পাবেন। এবার হচ্ছে রোসিভিং সাইন। রোসিভিং সাইনটা কি জিনিস, palpation of left iliac fossa causing the pain। যদি আপনার লেফট ইলিয়াক ফসা রিজনে ব্যথা হয়, ওইখানে কি করছেন, লেফট ইলিয়াক রিজনে প্যালপেশন করছেন, সেখানে যদি ব্যথা থাকে তাহলে আমরা কি অনুমান করব, সেখানে আমরা অনুমান করব তার ইন্ডিকেশন তাহলে হচ্ছে ইনফ্লামেশন এনি কজ অ্যাফেক্টিং দ্য রাইট ইলিয়াক ropsing sign, palpation of the left iliac fossa causing the pain to be expressed in the right iliac fossa। লেফটে প্যালপেশন করছেন আর যদি রাইটে যদি পেন শিফটিং করে সেক্ষেত্রেও কিন্তু অ্যাপেন্ডিসাইটিসই হবে। আর ডাইভার্টিকুলাইটিসও থাকে যদি আপনার টেন্ডারনেস থাকে এবং তার ব্যথা থাকে।
আর হচ্ছে আমাদের হার্নিয়া তো পড়লামই, আর বড় দরকার নাই। কি করে স্যার ডিপ ইয়ে করবেন, প্যালপেশন করবেন, সেটা এটা সাইনগুলো দেখা আছে এখানে। যদি ডিপ সাইন করেন এবং আপনার এই আঙুলটা দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডেক্স ফিঙ্গার যেটা আছে, এটা ফিঙ্গার যা আছে আমাদের, সেই ফিঙ্গারটা যদি একটা কোনো জিনিস, একটা শক্ত জিনিস আমাদের এসে টাচিং করে, তখন বুঝে যাবেন তার এনলার্জমেন্ট অফ লিভার। এনলার্জমেন্ট অফ লিভার, এই আমার যে মাউসটা দেখতে পাচ্ছেন স্যার, এই মাউসটা যখন কি হচ্ছে, এই জোরে আপনি দাবলেন, জোরে দেবে, যদি কোনো একটা জিনিস আপনার এই ফিঙ্গারটাতে টাচিং হচ্ছে, তখন বুঝে যাবেন লিভারের কোনো একটা প্রবলেম আছে, অর্থাৎ এনলার্জমেন্ট অফ লিভার আছে। যদি ওই যাতে টাচিং করে, তাহলে আপনার হেপাটোমেগালি হতে পারে। হেপাটোমেগালির কাজ কি? হেপাটোমেগালি, কজ অফ হেপাটোমেগালি, কি কি থেকে হেপাটোমেগালি হয়, অর্থাৎ এনলার্জমেন্ট অফ লিভার কি 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 কারণে হয় সেটা বলছি। হেপাটাইটিস, অর্থাৎ আমাদের লিভারেরটা কি হচ্ছে, আমাদের ইনফ্লামেশন হয়ে গেছে। হেপাটোসেলুলার কার্সিনোমা, যদি লিভারে কার্সিন হয়, ক্যান্সার হয়। হেপাটিক মেটাস্টাসিস, অর্থাৎ আমাদের লিভারটা শক্ত হয়ে গেছে। উইলসন ডিজিজ, হেমোক্রোমাটোসিস, লিউকেমিয়া, লিউকেমিয়া হচ্ছে ব্লাড ক্যান্সার। মাইলোমা, গ্রান্ডুলার ফিভার, প্রাইমারি বিলিয়ারি কার্সিনো সিরোসিস, ট্রাইকাসপিড রিগার্জিটেশন, হেমোলাইটিক এনিমিয়া, এইসব কারণে কিন্তু হেপাটোমেগালি হয়, অর্থাৎ লিভারটা আমাদের এনলার্জ হয়। তবে লিভার যদি এনলার্জমেন্ট হয়, তাহলে এই রোগগুলো, আমাদের 9টা রোগগুলো আমরা অনুমান করব। একটু পড়ে নি, লিভারটা অনেকগুলো আছে। Palpation of the liver, benign being palpation in the right iliac fossa, starting at the edge of the superior iliac spine, using the flat edge of your hand. যখনই আমাদের কি হচ্ছে, রেডিয়াল সাইড অফ দ্য রাইট ইন্ডেক্স ফিঙ্গারটা কি হচ্ছে, টাচিং হচ্ছে, তখন কি হবে, আস্ক দ্য পেশেন্ট টু টক ডিপ ব্রেথ, জোরে শ্বাস নিতে বলবেন, জোরে জোরে শ্বাস নিতে বলবেন। যখনই আমাদের ইন্ডেক্স ফিঙ্গারটা কি হচ্ছে, রেডিয়াল সাইড কি হচ্ছে, রেডিয়াল সাইডে ইন্ডেক্স ফিঙ্গারটা লিভারের কাছে টাচিং হচ্ছে, তখন পেশেন্টকে বলে জোরে জোরে শ্বাস নেন, জোরে জোরে শ্বাস নেন না ছাড়েন। ব্রিং টু দ্য প্যালপেট দ্য অ্যাবডোমেন, তারপরে কি হচ্ছে, আমরা অ্যাবডোমেন তাকে প্যালপেট করব। Feels for the step as the liver is passes below your hand during the inspiration. তো যখন ও শ্বাস দিবে, তখন তার ওই লিভার যদি বড় থাকে, তাহলে আপনার আঙুলে কি করবে, সেটা টাচ করবে। তখনই আপনি অনুমান করবেন, গেস করবেন যে তার লিভারটা বড় হয়ে গেছে। তো লিভার বড় হয়ে গেলে তখন আমরা তাকে বলি এনলার্জমেন্ট অফ লিভার অর হেপাটোমেগালি। হেপাটোমেগালি হচ্ছে আমাদের হেপাটোমেগালি। Repeat the process, palpation, moving 1 to 2 সেমি superiorly from the right iliac fossa. যদি 1 থেকে 2 সেমি পর্যন্ত সেটা ওঠানামা করে, তাহলে কি হচ্ছে, ইজ টাইম টুয়ার্ডস দ্য রাইট কস্টাল মার্জিন। তারপরে কি একই জিনিস, রাইট কস্টাল মার্জিন। এবার আসি, কয়টা ডিগ্রি আছে আমাদের লিভারের। ডিগ্রি অফ এক্সটেনশন বিলো দ্য কস্টাল মার্জিন 2 সেমি যদি পর্যন্ত হয়, তাহলে হেপাটোমেগালি। কনসিস্টেন্সি অফ দ্য লিভার এজ, নোডুলার কনসিস্টেন্সি যদি হয়, তাহলে সিরোসিস অফ লিভার। টেন্ডারনেস যদি খুব জায়গাটা থাকে, তাহলে ভাববো আমরা গোলব্লাডার মানে সাজেস্টিভ হেপাটাইটিস আর কোলিওসিস্টাইটিস, অর্থাৎ গোলব্লাডারে পাথর, কিংবা তার গোলব্লাডারটা ফুলে গেছে
গোল ব্লাডারের পাথর আছে, যদি সেটা 2 সেমি পর্যন্ত যদি সেটা বেড়ে যায়, আর যদি ওই জায়গাটা খুব টেন্ডার থাকে, পালসাটিলিটি pulsatile hepatomegaly is associated with the tricuspid regurgitation। হার্টের যদি আপনার ট্রাইকাসপিড ভালভ নষ্ট হয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের পালসেটাইল হেপাটোমেগালি দেখতে পাওয়া যায় ট্রাইকাসপিড ভালভের কারণে। এটা তো বললাম। এনলার্জমেন্ট অফ লিভার কি কি কারণে হয়: হেপাটাইটিস বি, হেপাটোসেলুলার কার্সিনোমা, হেপাটাইটিস মেটাটাইটিস অর্থাৎ লিভারটা খুব শক্ত হয়েছে, উইলসন ডিজিজ, হেমাটোক্রোমাটোসিস, ব্লাড ক্যান্সার, লাইকোমিয়া, গ্ল্যান্ডুলার ফিভার, গ্ল্যান্ডগুলো খুলে যাবে, এটার জন্য কিন্তু হেপাটোমেগালি হয়। প্রাইমারি biliary সিরোসিস, ট্রাইকাসপিড রিগার্জিটেশন, হেমোলাইটিক অ্যানিমিয়া, হেমোলাইটিক অ্যানিমিয়ার জন্য কিন্তু আমাদের এনলার্জমেন্ট অফ লিভার অর্থাৎ হেপাটোমেগালি। এবার আসি স্প্লিন। স্প্লিনটা কোথায় আছে? আমাদের স্প্লিনটা আছে আমাদের লেফট ইলিয়াক, লেফট হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন, বাম দিকে আছে, উপর দিকে। Being palpation in the right iliac fossa, starting the edge of the superior iliac spine, using flat edge of your hand, radial side of the right hand, index finger। আমাদের যে ইন্ডেক্স ফিঙ্গারটা আছে সেটা যদি আমাদের স্প্লিনটা টাচ করে, তখন আমরা সেটা পেয়ে যাব স্প্লিনোমেগালি। এখানেও কিন্তু ওই জোরে জোরে শ্বাস নিতে বলবেন, ছাড়তে বলবেন। জোরে জোরে যখনই শ্বাস নেবে তখন কি হবে, অ্যাবডোমেনটা ওঠানামা করবে, তখনই কি হবে, আপনার যে ধারে এসে নিয়ে ওই এনলার্জমেন্ট অফ লিভারটা, এনলার্জমেন্ট স্প্লিনটা কি হবে, টাচিং করবে। আর এরপর প্রসেস 2-3 বার করতে বলবেন। যদি 2-3 সেমি পর্যন্ত হয় তখন সেটা কি হবে, repeat the process, palpation moving the 1 to 2 semi superiorly from the right iliac fossa each time towards the left costal margin। তো যদি হাতে এরকম যদি এসে টাচিং করে সেটা হচ্ছে স্প্লিনোমেগালি। জাস্ট সাইনটা দেখতে পাচ্ছেন, এই আঙুলটা দেখতে পাচ্ছেন, ইন্ডেক্স ফিঙ্গারটা দেখতে পাচ্ছেন, এরকম জায়গাতে লেফট চেস্ট নিচে জাস্ট প্যালপেবল করবেন। প্যালপেবল করে যখন এই জায়গাটাতে আপনার স্প্লিনটা টাচিং করবে তখন কিন্তু বুঝে যাবেন কি এটা হচ্ছে স্প্লিনোমেগালি। অনেক সময় কি হয়, স্প্লিনটা বড় হয়ে এমন হয় নিচে নেমে চলে আসে, একদম 8 ফিঙ্গার পর্যন্ত চলে আসে। সেটা কাদের ক্ষেত্রে দেখতে হবে, থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে। থাকার কথা এখানে একটা ভেতরে ঢুকে আছে, চেস্টের যে ভেতরে ঢুকে আছে, সেখানে স্প্লিনটা এত বড় হয়েছে কি পেটা স্প্লিনটা একদম চলে এসেছে 8 আঙুল নিচে, এরকম জায়গায় চলে এসেছে। সেক্ষেত্রে অনুমান করবেন, আপনি পেট থেকে অনুমান করে যেতে পারবেন কি আপনার থ্যালাসেমিয়া হয়েছে। এই যে পোর্শন দেখতে পাচ্ছেন, এই পোর্শনটা হচ্ছে স্প্লিন। স্প্লিনটা বড় যাওয়ার জন্য কি হচ্ছে, পেটটা তার এনলার্জ হয়ে গেছে, বড় হয়ে গেছে। তো কজ অফ স্প্লিনোমেগালি কিসের জন্য হচ্ছে, পোর্টাল হাইপারটেনশন যদি থাকে, সেকেন্ডারি টু লিভার সিরোসিস, এই জন্য আমাদের কি হচ্ছে স্প্লিনোমেগালি। হেমোলাইটিক অ্যানিমিয়ার জন্য হচ্ছে, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, সেক্ষেত্রে স্প্লিনোমেগালি হচ্ছে। স্প্লেনিক মেটাস্টেসিস হয়, আর গ্ল্যান্ডুলার ফিগার। আর থ্যালাসেমিয়ার জন্য কিন্তু স্প্লিনটা খুব বড় হয়। থ্যালাসেমিয়ার বাচ্চাদের যেটা আছে সেক্ষেত্রেও কিন্তু স্প্লিনটা খুব বড় হয়, একদম এত বড় হয় কি চলে আসে নাভির কাছে, 8 ফিঙ্গার পর্যন্ত চলে আসে, তখনই বুঝে যাবেন কি তার থ্যালাসেমিয়া হয়েছে। এবার আসি ব্লটেড দ্য কিডনি। এবার যদি আম্বিলিক্যাল রিজিয়নে তার যদি ব্যথা হয়, প্যালপেবল করবেন। প্লেস ইউর লেফট হ্যান্ড বিহাইন্ড দ্য, চিত্রটা দেখলে তা বুঝতে পারবেন। এই চিত্রটা দেখতে পাচ্ছেন আপনারা, চিত্রটা এভাবে টাচিং করবেন, যে চিত্র এভাবে আপনারা টাচিং করবেন। যদি আম্বিলিক্যাল রিজিয়নে তার কিডনি প্রবলেম থাকে, এভাবে প্যালপেবল করবেন।
একটা ডান হাত, একটা বাম হাত। বাম হাতটাকে কি করবেন, তার কিডনি রিজিয়নে রাখবেন, আর ডান হাতটা দিয়ে তার চাপতে প্রেস করবেন। যদি তার কিডনিতে কোনো ইয়ে থাকে, সিস্ট থাকে, অথবা কিডনিতে তার যদি নেফ্রাইটিস থাকে, কিংবা কিডনিটা যদি বড় হয়ে যায়, তাহলে আপনি বুঝতে পারবেন। আর পাথর থাকলেও খুব সে জায়গাটা সেন্সিটিভ থাকবে, টাচ করতে দেবে না, তাহলে বুঝে যাবেন কি কিডনির একটা সমস্যা আছে। কিংবা এনলার্জ হয়ে গেছে, প্যালোড টু কিডনি ক্যান টু বি কজেস বাই দ্য রেনাল টিউমার। রেনাল টিউমার যদি থাকে কিংবা সিস্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু বলা থাকে। এটা হচ্ছে প্যালোড অফ দ্য কিডনিজ। এই জিনিসটাই স্যার লেখা আছে, ওই যে এই জিনিসটাই পুরোটাই লেখা আছে, ওই জিনিসগুলো লেখা আছে। বারবার শ্বাস নিয়ে, যেমন আপনারা লিভারের ইয়ে করলেন, প্যালপিটেশন করলেন, স্প্লেনের প্যালপিটেশন করলেন, তো যেরকম করতে হয়, বারবার শ্বাস নেন ছাড়েন, শ্বাস নেন ছাড়েন, তখন কি করবে আপনার যে কস্টাল এরিয়া মার্জিন এলাকাটাতে কি করবে, আপনার হাঁটা টাচিং করবে, কিংবা তার সেন্সিটিভ হবে, অর্থাৎ পেশেন্টের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যাবে, সেই দেখে বুঝতে পারবেন আর কিডনির কোনো একটা প্রবলেম আছে। এই ছবিটা স্যার দেখতে পাচ্ছেন, এই ছবি দেখে বুঝে যাবেন কিডনির প্রবলেম কি করে আমরা কিডনির এনলার্জ অর্থাৎ কিডনির আমরা টেস্টগুলো করব। প্যালপিটেশন অফ দ্য আউটার, এই যে সাইনটা স্যার দেখতে পাচ্ছেন, এখানে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, এই এপিগ্যাস্ট্রিক রিজিয়নে এইভাবে টাচিং করবেন, এইভাবে প্যালপেবল করবেন, সেটা হচ্ছে আমাদের প্যালপেশন অফ দ্য আউটার। Using the both hand, perform the deep palpation just superior to the umbilical in the midline. Midline বরাবর নাভির উপরে এপিগ্যাস্ট্রিক রিজিয়নে দু হাত ইউজ করবেন। এই যে দেখছেন, মানে ছবি সরি, দু হাতটাই ইউজ করছেন আমাদের এপিগ্যাস্ট্রিক রিজিয়নে, সেটা হচ্ছে আমাদের প্যালপেট দ্য আউটার। In healthy individual, your hand should be moved superiorly with each palpation of the aorta. If your hand move towards, suggests presence of the expansive mass. যদি কোনো অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানোরিজম থাকে, তাহলে কোনো একটা আপনার কোনো জিনিস জায়গা ফুলে আছে, এপিগ্যাস্ট্রিক রিজিয়নে কোনো একটা ফুলে আছে, কিংবা খুব সেন্সিটিভ হয়ে আছে জায়গাটা, তাহলে কিন্তু আপনার একটা টাচিং হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা একটা অ্যানোরিজম যদি থাকে, তাহলে একটা হাতে আমাদের সেন্সিটিভ পাবো, মানে সেন্সেশন পাবো, সেটা হচ্ছে আমাদের প্যালপেট দ্য আউটার। This is a crude clinical test, and further investigation would be required for before the diagnosis of the abdominal aortic aneurysm is made. আপনারা হয়তো এই মানে অ্যাবডোমিনাল আয়োটিক অ্যানোরিজম ডায়াগনোসিস করলেন, কিন্তু সেটাকে কনফার্ম করার জন্য আমাদের ইউএসজি করতে হবে, কিংবা ইকোকার্ডিওগ্রাফি করতে হবে, তবে কিন্তু আমরা একটা কনফার্মেশন ডায়াগনোসিসে আসবো। তো জাস্ট ক্লিনিক্যালি আমরা এগুলো টেস্ট করছি। ক্লিনিক্যালি আমাদের কিংবা হাতের মাধ্যমে আমাদেরকে জেনে রাখতে হবে, তাহলে একটা আমরা পেশেন্টকে বলতে হবে আপনার এটা হয়েছে, এই টেস্টটা করুন, কনফার্মেশন আসলো, তাহলে আমরা ডায়াগনোসিসটা আমাদের কনফার্মেশন হবে। প্যালপিটেশন অফ দ্য কি কারণে হয়, এটা তো বললাম মনে হয়, তো বললাম। এবার আসি অসকালটেশন, অ্যাবডোমিনাল পারকাশন। পারকাশন আমরা কিভাবে করব, ছবিটা আসলে দেখি, মানে এই যে স্যার ছবিটা প্রথমে দেখি, তারপরে আমি বুঝাচ্ছি। অ্যাবডোমেনকে প্রথমে লেফট হ্যান্ডটাকে অ্যাবডোমেনের উপরে রাখলেন, তারপরে কি করবেন, ডান হাত দিয়ে আপনার ওই হাতের উপরে কি করবেন, আস্তে 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 টাচ করবেন। যদি কোনো সাউন্ড পান, তখন বুঝতে পারবেন যে তার কোনো একটা প্রবলেম কিছু আছে। এই জিনিসটাই স্যার এটা লেখা আছে। Percussion upward to 1 to 2 semi at that time from right iliac fossa
towards the right iliac costal margin until the percussion node changes from the resonate dull indicating the location of the lower liver border. একটা ডাল সাউন্ড পাবেন, সেটা ইন্ডিকেট কি করছে লোয়ার বর্ডার অফ দ্য লিভারের কোনো একটা প্রবলেম কিছু একটা হবে। continue percuss upward 1 to 2 semi at the time until the percussion note changes from dull to resonant indicated the location of the upper liver border. রাইট ইলিয়াক রিজনে যদি এখানে পারকাশন করেন আর রিসোলিং একটা ডাল সাউন্ড যদি পান, তাহলে একটা আমাদের লিভারের রাইট লোয়ার বর্ডারে কোনো একটা প্রবলেম আছে, এরকম একটা কিছু বুঝতে হবে। সেম ক্ষেত্রে স্প্লিনের ক্ষেত্রে আমরা পারকাশন করতে পারি। স্প্লিনের ক্ষেত্রে এটা আমাদের লেফট হ্যান্ডে রেখে দিলাম, আর লেফট হ্যান্ডে রেখে তার হাতের উপর একটা আমরা শব্দ করব, সাউন্ড করব। যদি সাউন্ড হয়ে কিছু পাই, তাহলে ডাল একটা সাউন্ড যদি পাই, তাহলে আমাদের স্প্লিনের একটা প্রবলেম আছে, স্প্লিনোমেগালি আর অন্য কিছু একটা স্প্লিনোমেগালি সাধারণত হয়, তাহলে কিন্তু একটা আমাদের সাউন্ড পাবো। এটা হচ্ছে আমাদের পারকাশন অফ দ্য ইউরিনারি ব্লাডার। সেরকম যদি একটা আমাদের এই আম্বিলিকাস জাস্ট নিচে, নাভির নিচে বাম হাতটা রেখে দিলেন, বাম হাতটা রেখে ডানাটা দিয়ে সাউন্ড করবেন সিম্প্যাথিক পিউবিক রিজনে। যদি ডাল সাউন্ড পান, তাহলে ভাববেন একটা ইউরিনারি ব্লাডারের প্রবলেম আছে। এবার আসি অসকালটেশন। অসকালটেশন আমরা কি করে করব? ইষ্টত বসিয়ে করব। এই যে দেখছেন অসকালটেশন, অর্থাৎ ইষ্টত বসিয়ে আমরা কিন্তু অ্যাবডোমিনাল সাউন্ড নেব। যেমন আমরা লাংসের সাউন্ড শুনি, হার্টের সাউন্ড শুনি, তেমনি অ্যাবডোমিনাল সাউন্ড আমরা পাবো অসকালটেশনের মাধ্যমে। অসকালেট over least 2% abdomen. Normal bowel sound typically describe gargling একটা সাউন্ড পাবে। নরমালটা হচ্ছে গার্গলিং। এবার ট্রিকলিং বাউল সাউন্ড যদি পান, তাহলে এটা ভাববেন তার বাউল অবস্ট্রাকশন আছে। যদি আপনার ট্রিকলিং বাউল সাউন্ড পান, তাহলে ভাববেন তার বাউল অবস্ট্রাকশন আছে। আর কোনো সাউন্ড পাচ্ছেন না, কোনো সাউন্ড পাচ্ছেন না, অ্যাবসেন্ট বাউল সাউন্ড। আর গার্গলিং সাউন্ড যদি পান, তাহলে সেটা হচ্ছে নরমাল, সেটা হচ্ছে নরমাল সাউন্ড। অ্যাবসেন্ট বাউল সাউন্ড যদি পান, তাহলে সাজেস্ট কি করবেন? ইলিয়াস হুইচ ডিস্টার্ব দ্য নরমাল propulsion ability of the intestine due to malformation of peristalsis. Causes the ileus include the electrolyte abnormality, recent abdominal surgery. যদি কোনো সাউন্ড পাচ্ছে না, তাহলে ভাববেন অ্যাবডোমেনে কোনো অপারেশন হয়েছে, কিংবা তার হচ্ছে ইন্টেস্টাইনাল ম্যালফরমেশন অফ দ্য পেরিস্টালসিস। অর্থাৎ আমাদের ইন্টেস্টাইনে যেটা আছে সেটা ম্যালফরমেশন কিছু একটা আছে, যখন কোনো সাউন্ড পাবেন না। তো তিনটা জিনিস পাবেন। একটা যদি গার্গলিং সাউন্ড পান, নর্মাল। টেকলিং সাউন্ড যদি পান, তাহলে একটা অবস্ট্রাকশন পাবেন। আর যদি কোনো সাউন্ড পাচ্ছেনই না, তাহলে পাবেন তার ইন্টেস্টাইন ম্যালফরমেশন আছে। এই জিনিসটাই হচ্ছে আমাদের অসকালটেশন অফ অ্যাবডোমেন। এইভাবে এই জায়গাটাতে আমাদের অসকালটেশন করতে হবে। Aortic breast. Osculate 1 to 2 cm superior of the umbilical region, umbilicus. A breed hair may be associated with the abdominal aortic aneurysm. Renal breast. Osculate 1 to 2 cm superior to the umbilicus, slightly lateral to the midline on each side. A bruit in the location may associate with the renal artery stenosis. যদি আপনার আয়োটিক পান, তাহলে একটা আয়োটিক ব্রুইড যদি পান, সেটা হচ্ছে অ্যাবডোমিনাল আয়োটিক অ্যানোরিজম ভাব হবে।
আর যদি রেনাল ফ্লুইড পান তাহলে হবে রেনাল আর্টারিতে স্টেনোসিস হয়েছে, অসকাল্টাসের মাধ্যমে আমরা কিন্তু ডায়াগনোসিস করতে পারবো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ সুন্দর প্রেজেন্টেশনের জন্য। জি আসসালামু আলাইকুম, ধন্যবাদ আসলাম স্যারকে এত সুন্দর লেকচার দেওয়ার জন্য। কিছু স্যার কোশ্চেন আছে কেউ যদি থাকে তো বলবেন আমাকে কাইন্ডলি, কোনো কোশ্চেন যদি থাকে তো কাইন্ডলি স্যার বলবেন। আন্নান স্যার, স্যার কিছু স্যার কোশ্চেন আছে? কোশ্চেন আর কি করব স্যার, অনেক লম্বা জিনিস তো, মাশাআল্লাহ অনেক ভালো। আবার রিপিটেশন হবে স্যার 6 মাস পর ইনশাআল্লাহ। জি জি জি, আসলে এই পরীক্ষা নিরীক্ষাগুলো আমাদের চিকিৎসা ক্ষেত্রে রোগীদেরকে শুধু লক্ষণ শুনবে না, শোনার পরে আমরা যদি এই সমস্ত অঞ্চলগুলোতে পেশেন্টকে স্যাটিসফ্যাকশনের জন্য করতে হচ্ছে আর কিছু মেন তো স্যার আমাদের হোমিওপ্যাথিক্যালি সাইন সিম্পটমস, তবে অনেক সময় না দেখলেও পেশেন্ট তো মানে সন্তুষ্ট হয় না, তখন তো করতেই হয়। আর ডায়াগনোসিসের একটা দরকারও আছে, জি সেজন্য করছি আমরা। পেশেন্টকে টেবিলে নিয়ে যদি পরীক্ষা নিরীক্ষা করা যায়, এগুলো দেখা যায়, তাহলে পেশেন্টের মনে একটা আত্মবিশ্বাস জন্মায় যে আমাকে ডাক্তার আমার সমস্ত জি জি। তাছাড়া স্যার যখনই একটা আপনি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করলেন আর তাকে কনফার্মেটি করার জন্য যখন আপনার ওটা কনফার্ম হয়ে গেল, তখন কি আপনি নিজে একটা সন্তুষ্ট হলেন কিনা আমি তার ডায়াগনোসিস করতে পেরেছি, নিজেও একটা ভালো লাগবে। আর পেশেন্টকে বলতে পারবেন কি আমি যে আপনার টেস্ট করতে বলেছিলাম দেখুন আপনার এটা ঠিক আছে কিনা। অনেক ডাক্তার কি করেন কি এক গাদা টেস্ট করতে দিয়ে দিল, মানে যেটাতে লাগে সেটাতে মানে কি রোগীর উপর চাপ পড়ে যায়, যেটা আমার মনে হয়। জি স্যার ঠিক। এক গাদা টেস্ট লিখে দিল, মাথা থেকে পা পর্যন্ত যত রকম টেস্ট আছে সব লিখে দিল। এতে এর ক্ষেত্রে কি হবে, সেটা ডায়াগনোসিস হচ্ছে কিন্তু রোগীর উপর চাপ পড়ে যায়। আর একটা যদি আপনি শিওর শর্ট ডায়াগনোসিস করতে পাঠালেন আর সেটা যদি ম্যাচিং হয়ে যায় তাহলে নিজেকেও ভালো লাগবে, পেশেন্টেরও চাপ কমলো। সেটাই জন্যই জাস্ট এইগুলো আলোচনা। থ্যাংক ইউ স্যার। জি স্যার। জদা স্যার ভালো আছেন? জি জদা স্যার আছেন। জদা স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার আলহামদুলিল্লাহ। আসলে মনটা ভরে না। ভালো স্যার। এই কথাটাকে শুনতেই হয়। আপনারা সবাই ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। স্যারের এই বিষয়গুলো আমাদের অনেকের কাছে দুর্বোধ্য মনে হয়। একজন ভালো ডক্টর হওয়ার জন্য এই বিষয়গুলো জানারই বিকল্প নেই। ইনকেস বলছো অফারাইটিস হতে পারে, সেলফ অ্যাঞ্জাইটিস হতে পারে আপনার ওভারিয়ান সিস্ট, হতে পারে আপনার পিআইডি অর্থাৎ পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ। আর যেহেতু রাইট ইউরেটার ওইখানে এসে আপনাদের ইউরিনারি ব্লাডার টাচিং করছে, সেক্ষেত্রে যদি ওই আপনার যেখানে ভালভ আছে অর্থাৎ ইউরেটার এবং ব্লাডারের জাংশন পয়েন্ট, ইউরেটার এবং ইউরিনারি ব্লাডারের জাংশন পয়েন্ট, সেখানে কি হয় একটা ভালভ আছে, সেখানে হয়তো পাথর হয়তো ঢুকতে পারছে না, বারবার খোঁচা মারছে, সেক্ষেত্রে আপনার প্রচন্ড ব্যথা হয় এবং খুব টাচিং করতে দিচ্ছে না পেশেন্ট। এই জিনিসগুলো আমরা অনুমান করব। তাহলে রাইট সাইডটা আমার কমপ্লিট। এবার আসি লেফট সাইড। লেফট সাইডে আমার যে উপরে কি আছে, সব থেকে উপরে আছে আমাদের স্প্লিন আছে। আর কি আছে আমাদের বড় অর্গানগুলোর মধ্যে? স্প্লিন আছে, আমাদের আছে প্যানক্রিয়াস। তাহলে উপরে যদি আমাদের লেফট সাইডে অর্থাৎ লেফট হাইপোকন্ড্রিক রিজিয়নে যদি ব্যথা বলে, তাহলে আমরা অনুমান করব স্প্লিনের প্রবলেম কিংবা প্যানক্রিয়াসের প্রবলেম একটা আছে। আর কি আছে আমাদের? স্টোমাক আছে, সব থেকে বড় জিনিস। আমাদের তিনটা বড় জিনিস পেয়ে গেলাম, একটা স্প্লিন, একটা হচ্ছে প্যানক্রিয়াস, একটা হচ্ছে স্টোমাক। তাহলে স্টোমাকের কি হতে পারে আমাদের? গ্যাস্ট্রিক প্রবলেম হতে পারে, গ্যাস্ট্রাইটিস আর পেপটিক আলসার এসব হতে পারে। স্প্লিনের কি হতে পারে? স্প্লিনোমেগালি, স্প্লিনের ক্যান্সার। আর প্যানক্রিয়াসের কি হতে পারে? প্যানক্রিয়াটাইটিস। প্যানক্রিয়াস যখন পড়ে যায় সেটাকে বলা প্যানক্রিয়াটাইটিস।
এইসব জিনিসগুলো আমরা অনুমান করব। আর অনুমান করব লেফট সাইডের লোয়ার পোর্শনে যদি নিউমোনিয়া হয় সেক্ষেত্রেও কিন্তু পেশেন্ট অনুভব বুঝতে পারে না সেটা চেস্টে বলছে না অ্যাবডোমেনে বলছে। অনেক সময় পেশেন্ট বলে স্যার এই জায়গাটা ব্যথা করছে, হাত দিয়ে হয়তো ইন্ডিকেশন করছে, কিন্তু সেটা চেস্টে না আপনার অ্যাবডোমেনে, আপার অ্যাবডোমেনে, সেটা কিছু বলতে পারা যায় না। তখন হয়তো আমরা অনুমান করব এই জিনিসগুলো। এবার আছে তার জাস্ট নিচে লাম্বার রিজিয়ন। লাম্বার রিজিয়নে কি আছে আমাদের? সেখানে আছে আমাদের ডিসেন্ডিং কলন আছে, আর কি আছে আমাদের লেফট কিডনি আছে। ডিসেন্ডিং কলনে কি হয়? ডিসেন্ডিং কলনে আমাদের ডায়াবেটিকুলাইটিস আর ক্যান্সার মতো যদি কোনো ম্যালিগনেন্সি কোনো রোগ যদি হয় সেক্ষেত্রে আমাদের সে প্রবলেমটা হতে পারে। আর কি হতে পারে? লেফট কিডনির যা প্রবলেমগুলো হয়, পাথর হতে পারে, সিস্ট হতে পারে, ইপিআই হতে পারে, এই প্রবলেমগুলো আপনার হবে। এবার আসছি লেফট ইলিয়াক ফসা। লেফট ইলিয়াক ফসাতে কি হতে পারে? আমাদের সেখানে আছে সিগময়েড কলন আছে। সিগময়েড কলনে কি হয়? সিগময়েড কলনে আমাদের ডায়াবেটিকুলাইটিস হতে পারে, কোলাইটিস হতে পারে, ক্যান্সার হতে পারে, ক্রোনস ডিজিজ হতে পারে। আর কি আছে? আর আছে ইউরিনারি, যেমন রাইট ক্ষেত্রে ছিল সেক্ষেত্রে আমাদের লেফটের ওই জায়গাটাতে কি হচ্ছে, লেফট ইউরেটার আর ইউরিনারি ব্লাডার জাংশন পয়েন্ট, সেখানে একটা পাথর যদি থাকে কিংবা ইউটিআই যদি হয় তখন কিন্তু প্রচন্ড ব্যথা হয়। তাহলে ইউরেটারের এবং ইউরিনারি ব্লাডার জাংশনের জায়গাতে খুব ব্যথা হয়। এবার আছে ইন কেস অফ ফিমেল, লেফট সাইডে কি হতো? লেফট ওভারিয়ান সিস্ট, সালফেঞ্জাইটিস, ওফ্রাইটিস, পিআইডি, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, এই সবগুলো ভাববো। সরি স্যার। এবার আমাদের 6টা রিজন হয়ে গেল। এবার আছে সব থেকে উপরে জাস্ট এপিগ্যাস্ট্রিক রিজন, যেটা আমাদের ডায়াফ্রাম এবং চেস্ট, ডায়াফ্রাম দিয়ে চেস্ট এবং অ্যাবডোমেনকে সেপারেট করেছে। সেই রিজিয়নটা হচ্ছে আমাদের এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। তো এখানে কি হচ্ছে? এপিগ্যাস্ট্রিক রিজিয়ন হিট অফ দা আমাদের আছে এই জায়গাটাতে, হিট অফ দা প্যানক্রিয়াস, লিভারের কিছু পোরশন আছে, সেখানে হতে পারে আমাদের লিভার এনলার্জমেন্ট অর্থাৎ হেপাটাইটিস। হিট অফ দা প্যানক্রিয়াস আছে, প্যানক্রিয়াটাইটিস হবে। আর কি আছে আমাদের? মেইন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ফান্ডাস অফ দা স্টোমাক, সেখানে তো হতে পারে গ্যাস্ট্রাইটিস আর পেপটিক আলসার, যেহেতু ওটার ভেতরে আছে ওই পোর্শনটাতে আছে আমাদের ফান্ডাস অফ দা স্টোমাক। এই জিনিসগুলো আমাদের আমরা গেস করতে পারবো। আর ওই জায়গাটাতে আছে আমাদের ট্রান্সভার্স কোলনও আছে। এবার আছে আম্বেলিকাল রিজিয়ন, নাভির কাছে। নাভির কাছে কে আছে? নাভির কাছে আছে সব থেকে বেশি স্মল ইন্টেস্টাইন, আর আছে আমাদের আউটা। তো স্মল ইন্টেস্টাইনে যদি কোনো অবস্ট্রাকশন হয় সেক্ষেত্রে আমরা নাভির কাছে, মানে যদি গ্যাস্ট্রিক প্রবলেম হয় কিংবা স্মল ইন্টেস্টাইনে যদি কোনো প্রবলেম হয় তাহলে আম্বেলিকাল রিজিয়নের কথা ভাববো। এবার আসি হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন, সব থেকে তলপেট যাকে বলা হয় কিংবা নাভির জাস্ট নিচে। তো ওইখানে আমাদের কি আছে? ইন কেস অফ ফিমেল সেখানে আছে ইউটেরাস। ইউটেরাসের অনেক ধরনের রোগ হয়, পিআইডি হতে পারে, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, আর ইউটেরাসে যাবতীয় প্রবলেম, ইউটেরাসে সে হতে পারে টিউমার অর্থাৎ ফাইব্রয়েড, সেক্ষেত্রে আরও অনেক কিছু, কিংবা ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডার কি হয়? ইউরিনারি ব্লাডারে হতে পারে ইউটিআই, স্টোন হতে পারে, সিস্টাইটিস হতে পারে, অর্থাৎ এই ইউরিনারি ব্লাডার কি হয়েছে? প্রদাহ হয়েছে, সেক্ষেত্রে হতে পারে। আর একটা যেটা আছে সিগময়েড কোলন, সেক্ষেত্রে সিগময়েড কোলনটা হওয়ার জন্য জাস্ট রেকটামের জাস্ট উপরে, সেটাকে বলা হয় ডাইভার্টিকুলাইটিস। এইসব রোগগুলো হয়। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ স্যার।